হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা কথা বলবো টেন্সের যে ছয়টি টেন্স আছে। আমাদের আগে আলোচনা হয়নি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমার অ্যাজাম্পশন হচ্ছে যে আপনারা আজকে আমি যেভাবে টেন্সের বাকি ছয়টা দেখাবো সেটা আপনাদেরকে একটু হলেও ইমপ্রেস করবে, এবং এইটা আমার প্রতি ইমপ্রেশন তৈরি হবে না, মানে টেন্সের প্রতি ইমপ্রেশন তৈরি হবে যে ও আচ্ছা, টেন্স কি তাহলে এইভাবে হয়। আচ্ছা, আসেন আমরা আগের আলোচনা একটু রিভাইজ করি, সো দ্যাট আমরা একদম একদম ক্লিয়ারলি আমরা আলোচনাটা আগায় নিতে পারি। আমাদের প্রথম আলোচনায় আমরা ছিল যে টেন্সটা আমরা কি ছিল আমরা একটু দেখি। টেন্স মানে হচ্ছে কাজ সংগঠিত হওয়ার সময়, এরকম আলোচনাটা ছিল। আর টেন্সটা মেইনলি কোথায় ঘটে? ভার্বে। হ্যাঁ, সো ভার্বের যে পরিবর্তনটা, যেমন আমি বর্তমানে যদি কিছু বলি তাহলে আই রাইট, এটাই যখন আমি অতীতে বলি তখন রাইটটা রট হয়ে যায়। আর যখন আমি ফিউচারে বলি তখন এটা হচ্ছে উইল চলে আসে, এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, কারণ উইল একটা মডাল ভার্ব আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই যাত্রায় আপনারা যারা মডাল ভার্ব চিনেন তাদের জন্য ব্যাপারটা বুঝতে সহজ হবে। আমরা ছয়টা টেন্স দেখেছিলাম: আমি চিঠি লিখি, আমি চিঠি লিখেছিলাম, আমি চিঠি লিখব, আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখতেছি, আমি চিঠি লিখতে থাকবো। এটা কিন্তু কন্টিনিউয়াস। এবং আপনাদেরকে আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি আগে এটা একটু কপি করে নেই পুরাটা। এটা একটু আচ্ছা, এভাবেই থাকুক ফোর। হ্যাঁ, কি হইলো, দাঁড়ান একটু একটু একটু। ওকে, আগে একটা তথ্য দিই, সেটা হলো এই যে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসের জায়গায় আরো তিনটা টেন্স আছে: পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই তিনটা আর এই তিনটা বাংলায় তাদের যে তাদের যে ভিজিবিলিটি যেটা, হ্যাঁ, মানে তাদের প্রকাশ, এটা একই রকম, মানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, বাংলায় যেটা, হ্যাঁ, বাংলা, এখন বাংলা টেন্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি না, ইংরেজি বোঝার জন্য বাংলাটাকে যতটুকু বোঝার চেষ্টা করতেছি সেটা নিয়ে আমার আলোচনা। এবং আমি আবারও বলি যে ইংরেজিতে যে এই কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গায় বাংলায় ঠিক কন্টিনিউয়াস যেমন, ইংরেজিতে ঠিক একই রকম। সরি, কথাটা ভুল বললাম। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস বাংলায় একই রকম, বলার সময় একই রকম। আমি চিঠি লিখছি বা লিখতেছি, ওইটাই কন্টিনিউয়াস, ওইটাই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই কথাটা দেখেন। আমরা আগে টেন্স গুলো চিনতেছি, পরে আমরা গ্রামার মানে ইংরেজি করব। 2 ঘন্টা যাবত আমি যাবত এভাবে রাখতেছি, স্পেলিং এ কিছু এদিক সেদিক হবে। আমি চিঠি লিখতেছিলাম, 2 ঘন্টা যাবত। ওকে,
খেয়াল করেন তাহলে পার্থক্যটা কোথায় করতেছে। আমি চিঠি লিখতেছি, আমি চিঠি লিখতেছিলাম, আমি চিঠি লিখতে থাকবো, আমি চিঠি লিখতেছি, আমি চিঠি লিখতেছিলাম, আমি চিঠি লিখতে থাকবো। শুধু এই কন্টিনিউয়াসের পাশে যদি সময়ের উল্লেখ থাকে, আর এই সময় বলতে কতক্ষণ ধরে কাজটা চলতেছিল সেটা যদি বোঝায়, বা চলতে থাকবে, বা চলতে আছে, তাহলে এটা হচ্ছে খুব পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবারও বলি, গলাটা পরিষ্কার করে আবারও বলি। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ইনডিফিনিট আর কন্টিনিউয়াস। আজকে আরেকটা আছে পারফেক্ট, আর আরো একটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দেখতে একই রকম। পার্থক্যটা আসবে শুধু যখন আমরা সময় উল্লেখ করব এবং কাজে ঠিক সময়ের পরিমাণটা উল্লেখ করব, ঠিক তখনই একটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা থেকে যাচ্ছে কন্টিনিউয়াস। এইটুকু কি ক্লিয়ার করতে পারছি কিনা একটু রেসপন্স করবেন। ওকে, হুম, সুন্দর, ভাল লাগলো। এখন আসেন আমরা এটা দেখে ফেলছি, আমরা এখন পারফেক্ট টেন্স গুলো একটু দেখে নেই, হ্যাঁ। ওকে, পারফেক্ট, এখন আমরা পারফেক্টের দিকে একটু লক্ষ্যপাত করব। পারফেক্ট, এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা টু ছিল, এটা থ্রি দেই আমি, হ্যাঁ। এটা ফোর দিয়ে দিই, আচ্ছা থ্রি দিলে হবে, সমস্যা নাই, সরি। আমি ক্লাসের প্রথম দিকে বলছিলাম যে আমি আসলে ওইরকম যে একদম ফর্মাল কোনো ক্লাস না, জাস্ট আমি একটু স্টোরির মতো করে সবকিছু সাজাইছি। স্টোরি বলে যাচ্ছি, আপনি শুনেন, বুঝবেন, ভাল লাগবে, ক্লিয়ার হয়ে যাবেন, নিজে বুঝবেন, অন্যকে বোঝাতে পারবেন। তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? পারফেক্ট টেন্স নিয়ে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট যেটা, এইটা আবার একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, আমি এটা একটু বলে দিই। ছয় পাইলাম, আমরা এখানে সাত দেই। আচ্ছা, সাত কি, এই যে এটা, আমি এটা একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, এইটাকে নেই, কপি করি, কপি করলাম। পারফেক্ট, আমি চিঠি লিখেছিলাম। আচ্ছা, এটা আট, দেখেন আমি কি করি, নয়। আচ্ছা, এটাও আমি এখানে নেই। ওকে, আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ল আসলে সেটা পাস্ট হয়ে যায়। তো এখন আমি যখন প্রথমে প্রেজেন্ট পারফেক্ট লিখবো, তখন লটা বাদ দিয়ে দিব, কারণ ল হইলে পাস্ট হয়ে যায়। আর আমি আহ কফি খাইলাম, এটা সমস্যা। আচ্ছা, আমি কি করতেছি দেখেন, এখন প্রথমটা তো প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা তো আমাদের কমন সেন্স বলে। সো প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর থার্ডটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন আমরা বলছিলাম যে ল চলে আসলে এটা পাস্ট হয়ে যাবে, তাহলে লটা বাদ দিলাম। আর এইটুকু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন আমি লিখেছি, উম, এটা বলতে আসলে কোন সময়টাকে বোঝায়। আমি চিঠি লিখেছি, আর পরে দেখেন আমি চিঠি লিখেছিলাম, এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি চিঠি লিখেছি বলা মানে হলো কোন একটা কাজ জাস্ট মাত্র ঘটেছে, অনেক আগে ঘটনা না, মাত্র ঘটেছে। এই মাত্র ঘটেছে বলতে কতক্ষণ আগে ঘটলে আমরা সেটাকে মাত্র ঘটছে বলবো, এটাও একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। সেটা হলো যে কোনো একটা ঘটনা, তার যদি রেশটা এখনো থাকে তাহলে সেটা মাত্র ঘটেছে।
এখন এই ঘটনাটা হইতে পারে 1 বছর আগে ঘটছে, কিন্তু এই ঘটনা যখন আমি ব্যাখ্যা করতেছি বা আপনার সামনে বলতেছি, তখন আমার কাছে ব্যাপারটা খুবই খুবই তোরতাজা। এরকম হইলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন গ্রামারের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা যদি আমি কথা বলি, তাহলে বলতে হবে যে কোনো কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো আছে, সেটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বোঝার সুবিধার্থে বলি, এখন আমি আপনাদের এখানে ধরেন একজনের সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ, তার সাথে আমার দেখা হয়েছে 2 বছর আগে। এখন এই যে দেখা হওয়াটা আমার কাছে মনে হচ্ছে এই তো মাত্র কিছুদিন আগে দেখা করলাম, মানে রিসেন্ট টাইমে দেখা হলো। তো এটাকে আমার কাছে তরতাজা মনে হয়েছে, এই জন্য আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারবো। শুধু এইটুকু করা যাবে না, অতীতের সময় উল্লেখ করা যাবে না, অতীতের সময় উল্লেখ করলেই সেটা ফাস্ট হয়ে যাবে। কিরকম আমি বলি, আমি 5 মিনিট আগে কফি পান করেছিলাম। এই যে 5 মিনিট আগে কথাটা উল্লেখ করে ফেলেছি, বিধায় এটি ফাস্ট হয়ে যাবে। কিন্তু আমি হয়তো বা 3 দিন আগে কফি পান করেছিলাম, কিন্তু আমি এখন আপনাকে বলতেছি যে আমি কফি পান করেছি, তো এটা কিন্তু ছি পর্যন্ত বলতেছি, তাহলে এটা আর পাস্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা জিনিস বলি, একটা ইংরেজি সেন্টেন্স লেখি, তাহলে টেন্সের যে ব্যাখ্যাটা সেটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক। আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক। এখন সহজ সরল সাধারণ মানুষের যদি প্রশ্ন করি, বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যারা আছি, মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আহ তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে এটা কোন টেন্স, তাহলে অনেকে সরল মনে বলবে যে নেক্সট উইক বলতেছে, হ্যাঁ। বা আরেকটু সহজ, আরেকটু স্পষ্ট করার জন্য বলি, টুমোরো যেহেতু বলা হচ্ছে তাহলে সেটা ফিউচার হয়ে যাবে। বাট ইংরেজির ক্ষেত্রে রিমেম্বার, টেন্স প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার, এটা নির্ণয় এগুলা না, ভার্ব নির্ণয় করবে। ভার্বের সিচুয়েশনটা দেখি, ভার্বের সিচুয়েশনটা হচ্ছে এখানে এম আছে, সো এটা ডেফিনেটলি প্রেজেন্ট। অক্সিলিয়ারি ভার্ব যেটা সেটাই টেন্স। গোয়িং আছে, আর বি ভার্বের পরে আইএনজি আসলে আমরা জানি কন্টিনিউয়াস হয়। এম যেহেতু প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদিও ফিউচারের একটা সময় বোঝাচ্ছে, যদিও টুমরো বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট। তো এখন তাহলে এটা কেন বললাম এটা। হ্যাঁ, জি ভাই। এখানে আমার একটা বলার কথা আছে। এখন বলেন। ধরেন এখানে এই সেন্টেন্সটা যদি আমি কোনোখানে যদি আমরা লেখা দেখি, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি যেভাবে বলতেছেন যে বারবার উপর নির্ভর করে আমরা টেন্সটা বুঝবো। ওকে। কিন্তু যদি আমরা কখনো বলার ক্ষেত্রে যাই, হ্যাঁ, তাহলে তো আমরা এটা তার দেখতেছি না, এখন আমরা কিভাবে বলবো এটা? আপনি দেখতেছেন না, মানে আপনি তো বলার সময় বলতেছেন আই এম গোয়িং, তাহলে এম কি? না এম বলবো না উইল বলবো ওই সময়। এখন কথা হচ্ছে আপনি যা বলবেন তা সঠিক বুঝেন। আমি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। আমি আইএলস ক্লাসে ঢোকার পরে বলি আইএলস ক্লাসটা হচ্ছে খুবই ইজি একটি পরীক্ষা। কেন? কারণ এখানে কোনো ডিরেক্ট কোনো কোয়েশ্চেন কেউ কখনো করবে না, এটা কোন টেন্স আপনাকে কেউ জিগাইবে না। বুঝছেন ঘটনা? তো এই জন্য আপনি যা বলবেন সেটাই সঠিক। কিরকম একটা এক্সাম্পল দিই, আপনি বলছেন আই হ্যাভ গন, আপনি বলছেন আই এম গোয়িং, আপনি বলছেন আপনি কি বুঝাইতে চাইছেন কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি বলছেন আপনি সঠিক বলছেন। যদি আপনি বলেন আই এম গো, তাহলে ভুল। এখন এটা কোন টেন্স এটা তো আমি জিজ্ঞেস করবো না আপনাকে, কিন্তু এটা ভুল কারণ বি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয় না। আপনি যদি লেখেন আই হ্যাভ গোয়িং, এটা ভুল কারণ হ্যাভ ভার্বের পরে আইএনজি হবে না, ইভেন অন্য কিছুই হবে না, ভার্বের থার্ড ফর্ম হবে। বাট আপনি আমার সাথে কথা বলতে বলতেছেন যে আই এম গোয়িং নেক্সট উইক, আমি কিচ্ছু মাইন্ড করবো না, আমি বুঝছি আপনি বলতেছেন আমি যাচ্ছি নেক্সট উইক। আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা আমার বিষয়টা? বিষয় হলো জি, বুঝতে পারছি। এখানে
কোন টেন্স এইভাবে কেউ আপনাকে প্রশ্ন করবে না when it comes to language. when it comes to language, অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ইয়ের কথা বলেন, কম্পিটিটিভ টেস্টের কথা বলেন, এমসিকিউর কথা বলেন, ডিরেক্ট কোয়েশ্চেনের কথা বলেন, কেউ জিজ্ঞেস করে এটা কোন টেন্স, সেটা একটা ঠিক আছে। বাট অ্যাজ ফার অ্যাজ আই এম টকিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন টেন্সে কথা বলতেছেন এটা আমি আপনাকে কোনোদিন প্রশ্ন করব না। আমি এটা শুধু চাই যে আপনি যদি এম বসান তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি দিবেন, ভি ভার্ব বেস ফর্ম দিবেন না, ভার্বের আপনি ওয়েন্ট দিবেন না, আই এম ওয়েন্ট। যেমন আমি প্রায় সময় স্টুডেন্টকে যদি বলি আমি গিয়েছিলাম, এর ইংরেজি করো, বেশিরভাগ স্টুডেন্ট লেখে আই ওয়াজ গো, অথবা বলে আই ওয়াজ ওয়েন্ট। কেন বলে? যে ছিলাম যেহেতু আছে তাহলে ওয়াজ অর্থ ছিলাম, তাহলে আই ওয়াজ। আর যাওয়ার যেহেতু ব্যাপারটা আছে তাহলে আই ওয়াজ গো। এখন যারা একটু বেশি জানে তারা বলবে আচ্ছা অতীত যেহেতু বলছে তাহলে ওয়েন্ট দিয়ে দিই। বাট কথা হয়েছে আপনি ওয়াজ দিয়ে দিচ্ছেন, অতীত হয়ে গেছে, এখন ওয়াজের পরে কি ভার্ব দিলে কি দিতে হবে? আই ওয়াজ গোয়িং, তখন হবে যে আমি যাচ্ছিলাম। অথবা যাওয়ার অতীত হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আপনি এটা লিখছেন কোনো সমস্যা নাই, এটা লিখছেন কোনো সমস্যা নাই, এটা লিখছেন কোনো সমস্যা নাই, এটা লিখতে গেলে সমস্যা। আমি আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের সরাসরি উত্তরটা না দিয়ে আমি আপনাকে আসলে কিভাবে ভাবতে হবে সেটা দেখালাম। আমি কি বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। ওকে। ধন্যবাদ। আশা করি মানে বাকিরাও ব্যাপারটা আমি যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা বুঝাতে পেরেছি। আমি টেন্সের আলোচনা শেষে আমি আপনাকে দেখাবো আরো ইন্টারেস্টিং জিনিস। যারা বাংলা নিয়ে অনেক কনফিউশনে আছেন যে বাংলাটা বুঝতে সমস্যা হচ্ছে, আপনি খালি কথা শুনতে থাকেন, লাস্টে দেখবেন যে মানে এখানে একটা মজার ব্যাপার আছে। যাই হোক, আমরা এখন আমি চিঠি লিখেছি কথাটা বলার পরে আপনার কাছে যদি মনে হয় যে ব্যাপারটা তো জাস্ট জাস্ট ঘটেছে এমন বোঝাচ্ছে, তাহলে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবং এটা আর আরেকটা জিনিস আমি একটু বলি, সহজ করার জন্য বলবো, তারপরে বলি, এই যে ছয়টা দেখেন 6 রকমের, এটা আরেকটা ব্যাপার, 7 রকমের, কিন্তু 8 নম্বরে আসেন, আমি চিঠি লিখেছিলাম, এখানে দেখেন আমি চিঠি লিখেছিলাম, একই রকম, তাহলে 2 নম্বর আর 8 নম্বর একই, তাহলে আমরা পাচ্ছি এই পুরো 8 নম্বর পর্যন্ত পড়লে আমরা আসলে 7 ধরনের বাক্য পাচ্ছি বাংলায়। ইংরেজিতে পাচ্ছি না, ইংরেজিতে 8 ধরনেরই। ইংরেজিতে এখন এই যে আমি চিঠি লিখেছিলাম, এটা আমরা দেখেন এখানে কি পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। তবে ইংরেজিতে ফার্স্ট এই যে পারফেক্ট নিয়ে কথা বলতেছি না, ফার্স্ট পারফেক্ট হইতে হইলে এই জায়গায় আরেকটা বাক্য থাকবে। কিরকম দেখেন, আমি চিঠি লিখেছিলাম, সে বলার আগে, সে বলার আগে, আমি চিঠি লিখেছি, আমি চিঠি লিখেছিলাম, সে বলার আগে। এখন আমরা কথা বলতেছি পারফেক্ট টেন্স নিয়ে, হ্যাঁ। আমি এখানে একটু প্রেজেন্ট পারফেক্ট লিখি আপনাদের সুবিধার্থে, দয়া করে কেউ কনফিউজড হবেন না কোনো কিছু না বুঝলে, খালি শুনেন। এটা কি প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি যদি এগুলো সে রেডি করে রাখতাম, হ্যাঁ, তাহলে হয়তো আরো বুঝতে একটু প্রবলেম হইতো, নাহলে তো বইয়েই দেখা যেত এগুলো। আচ্ছা, এখানে যাচ্ছি না আপাতত, এই দুটা। এখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কেন বলতেছি? বলতেছি যে লিখেছি, বলেছি, পড়েছি, এসেছি, হেসেছি। আর আমির জায়গায় সে হইলে সে এসেছে, সে বলেছে, সে গিয়েছে। এইভাবে হইলে এটা প্রেজেন্ট পারফেক্ট, বাংলায় আমি বুঝে ফেলছি। পাস্ট পারফেক্ট হওয়ার জন্য দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট যেমন, পাস্ট পারফেক্টটাও তেমন। তাহলে পার্থক্য কি, আমি কিভাবে বুঝবো এটা পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট হইতে হইলে মনে রাখবেন, একটা ঘটনা হইলে সেটা পাস্ট পারফেক্ট না, দুইটা ঘটনা ঘটানো লাগবে যদি পাস্ট পারফেক্ট বানাইতে চাই। ইংরেজিতে টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে এখন পর্যন্ত আমরা দেখে আসেন সবগুলো একটা করে ঘটনা আছে, একটা, হ্যাঁ, সবগুলো কি একটা একটা ঘটনা। এই জায়গায় এসে দেখেন সবগুলো একটা ঘটনা না, বরং এখানে এই সবগুলো বলে নেই, এখানে দুইটা ঘটনা। আমি চিঠি লিখেছিলাম সে বলার আগে, আমি যদি এই অংশটুকু না বলি বা যদি এখানে না থাকে, তাহলে এটা এই যে 8 নম্বরটা, এটা আসলে 2 নম্বরটা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
তাহলে পাস্ট পারফেক্ট হইতে হইলে অতীতে দুইটা ঘটনা ঘটানো লাগবে। আর যেই ঘটনাটা আগে ঘটবে বা যে ঘটনাটা আগে ঘটেছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা? এটা, কারণ এটি আগে ঘটেছে। তাহলে পাস্ট পারফেক্ট এটা। তাহলে এই অংশটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে অতীতে দুইটা ঘটনা যদি ঘটে, একটা আগে ঘটলো আর একটা পরে ঘটলো, যেটা আগে ঘটলো সেটা পাস্ট পারফেক্ট। ইংরেজি আমি পরে করতেছি, আগে বাংলাটা বুঝেন। এখন এখানে এই কথাটা তো হইল না। দাঁড়ান, কথাটা বুঝবেন, ভাবেন, শুনেন। হ্যাঁ, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে রোগী যে কাজটা করলো সে মারা গেল আগে, ডাক্তার আসার আগে, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আমরা, হয়তো বা আপনি এটাও ইংরেজি করা জানেন, কিন্তু কিভাবে কি হচ্ছে আমি এটা একটু বুঝাইতে চাইতেছি। এই কারণে মানে টেন্স জানি কিন্তু ইংরেজি পারি না যদি কেউ বলে, তাহলে বোঝা গেল সে টেন্সটা আসলে মানে হয়তো সে অনুবাদ করে ফেলতেছে, কিন্তু তার টেন্সের যে আহ সত্যিকার অর্থে যে টেন্সের যে কাজ সেটা সে মানে জানে না। এই জন্যই এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আমি প্রেজেন্ট পারফেক্ট কেমন, পাস্ট পারফেক্ট কেমন এটা দেখলাম, এখন ফিউচার পারফেক্ট দেখবো। ফিউচার পারফেক্টটা হচ্ছে এরকম: আমি চিঠি লিখে থাকবো। সে আসার আগে, অথবা 10টার আগে। তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ঘটনাটা দেখেন, আমি চিঠি লিখে থাকবো। আমরা বাংলা যারা কম বুঝি তাদের জন্য এখানে বাংলা লেসনটা একটু শুনেন। ভবিষ্যতে যদি এমন কোনো একটা অ্যাকশনের কথা আমরা বলি যেখানে আমি এটা বলতে চাচ্ছি যে ভবিষ্যতে একটা টাইম আছে, একটা একটা টাইম ফ্রেম থাকে বা টাইম লাইন থাকে, যার আগে আমি কাজটি করে ফেলবো। যেখানে করে ফেলবো যখন বলি, তখন শুদ্ধ বাংলায় এটা এভাবে বলা হয় যে আমি কাজটি করে ফেলবো বা করে থাকবো, লিখে থাকবো। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দেই। একটা কথা, জনপ্রিয় একটা কথা, তোমরা হয়তো শুনে থাকবে বায়েজিদ বুস্তামির কথা। তোমরা হয়তো শুনে থাকবে, এই যে কথাটা শুনে থাকবে, এইটা হচ্ছে ফিউচার পারফেক্টের বাংলা অনুবাদ, বা বাংলায় আমরা এভাবে ফিউচার পারফেক্ট করে থাকি। আর এটার আইডিয়াটার পিছনে আরেকটা কথা আছে যে এখানে অবশ্যই একটা টাইম থাকবে অথবা আরেকটা ঘটনা থাকবে যার আগে এই কাজটি হবে। তাহলে এখানে দেখেন, আমি চিঠি লিখে থাকবো সে আসার আগে, অথবা আমি চিঠিটি লিখে থাকবো 10টার আগে। এখন এই লিখে থাকবো, এইটা এখনকার বাংলা চর্চায় অনেকে আর লিখে থাকবো এইভাবে না বলে বলে আমি চিঠি লিখবো সে আসার আগে, অথবা আমি চিঠি লিখবো 10টার আগে। কিন্তু এটার আসলে আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন এই কথাটা ভুল। মানে আমি 10টার আগে চিঠি লিখবো, এই কথাটা আসলে সুন্দর হয় না, মানে সঠিক অর্থ প্রকাশ করে না। আপনাকে বলতেই হবে এরকম যে আমি 10টার আগে চিঠিটি লিখে। এখন আমি এটা এটা কেন বলতেছি বা এটার সত্যতা প্রমাণ করার জন্য আপনাকে একটা সিচুয়েশন দেই। আপনাকে আমি বললাম যে আমি ধরেন আপনাকে অ্যাসাইনমেন্ট দিলাম, হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, এবং আপনাকে টাইমলাইন দিয়ে দিলাম যে 12টার আগে আপনার কাজটা জমা দিবেন। এবং 10টা, 11টা 10, 20, 30 হয়ে গেছে, এবং আমি অনেকের হোমওয়ার্ক এখনো পাইনি। তখন আমি বললাম যে কি অবস্থা, আপনার হোমওয়ার্কের কি অবস্থা? তখন আপনি বললেন যে স্যার অথবা ভাই, যে আমি 12টার আগে দিয়ে দিব। 12টার আগে দিব কিন্তু বলা যায়, হ্যাঁ,
বাট 12টার আগে দিয়ে দিব মানে হচ্ছে আমি কাজটা 12টার আগেই সম্পন্ন করে ফেলবো, এটার উপর একটা জোর আছে। আর দিব মানে আমি দিব, হ্যাঁ, এখানে একটা টাইম থাকতে পারে, আগামীকাল দিব, পরশু দিব, কিন্তু আগে পরে হচ্ছে না। সো যখনই আগে পরের ব্যাপারটা আসবে তখন এটা হয় পাস্ট পারফেক্ট, না হয় ফিউচার পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ঘটনাটি মাত্র ঘটেছে এমন। এই হলো আমাদের তিনটা পারফেক্টের বাংলা টেন্সের বিশ্লেষণ বা বাংলা টেন্সকে বোঝা। এই হলো আমাদের বিষয়। আর কন্টিনিউয়াস তো আমরা সিম্পলি দেখে ফেলছি যে কন্টিনিউয়াস যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তেমন, শুধু পার্থক্য এখানে পারফেক্ট গুলোতে। এখন অনেক সময় একটা কথা, ইংরেজিতে একটা কথা আছে ব্যাকফায়ার, আর বাংলায় এটাকে বলে হিতে বিপরীত। হিতে বিপরীত মানে হচ্ছে আপনি কোনো একটা কারোর জন্য ভালো কাজ করতে গেলেন কিন্তু হয়ে গেল খারাপ। আপনি একজনের বাইক বা গাড়ি মেরামত করতে গিয়ে বাইকে আগুন ধরায় দিলেন, মানে আপনি, কিন্তু আপনি আসলে চাচ্ছিলেন ওর ভালো হোক। তো আমি আপনাদের খুব ডিটেইলে বলার চেষ্টা করতেছি যাতে পুরো ব্যাপারটা এত ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এটি করতে গিয়ে অনেক সময় এমনও হইতে পারে আমার এই রিস্ক, আমি এই চিন্তাটাও আমি করি যে আরো কনফিউজ করে ফেলতেছি কিনা। সো যখন যেখানে কনফিউশন তৈরি হবে প্রশ্ন করবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমার এই যাবৎ এখন পর্যন্ত লক্ষ্য ছিল যে পারফেক্ট টেন্স বলতে আসলে সিচুয়েশনটা কেমন হলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে, সিচুয়েশনটা পাস্ট মানে কেমন হলে পাস্ট পারফেক্ট হয়, আর সিচুয়েশনটা কেমন হলে ফিউচার পারফেক্ট হয়। তো এখন আমরা ইংরেজি করতে যাব। ইংরেজি কিন্তু খুবই সিম্পল, হ্যাঁ। ইংরেজি সিম্পল এই জন্য, হ্যাভ ভার্ব আপনারা শিখেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে হ্যাভ ভার্ব কি কি। হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। হ্যাভ ভার্বের পরে V3, এটার নাম হচ্ছে পারফেক্ট টেন্স। সমান সমান হ্যাভ ভার্বের পরে কি, V3, মানে পারফেক্ট টেন্স। কথা এখানেই শেষ। এখন আমরা জানি হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি কি, হ্যাভ এবং হ্যাজ। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হইলে আমরা হ্যাভ দিব, দি সাবজেক্ট দি আই, আর আই এর সাথে হয় হ্যাভ, প্রেজেন্ট যেহেতু তাইলে। আর লিখেছি, লিখার রাইট এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন। আই হ্যাভ রিটেন কি, চিঠি, আ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার। ইয়েস প্লিজ, প্রশ্ন করেন। জি ভাইয়া, এখানে তো একটা প্রশ্ন লাগছে 7 নম্বরের মধ্যে, যে আমি চিঠি লিখেছি, মানে এটা তো বলা যায় যে ফার্স্ট টেন্স, অতীতের একটা ঘটনা বোঝাচ্ছি। তো আমি যদি এখানে লিখি যে এই যে আই রোট এ লেটার, এটা হইতেছে, আমার মনে হইতেছে যে এটা হবে। কিন্তু আবার যদি বলি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন এ লেটার, এটা আমার মনে হচ্ছে যে হবে। কিন্তু আমার আসলে এটা কোনটা ধরে নেওয়া উচিত? আচ্ছা, এখন মনে করেন আমি চিঠি লিখেছি বলতে মাত্র ঘটেছে এমন, হ্যাঁ। লাইক ধরেন আমাদের ক্লাস হচ্ছে, অফলাইন ক্লাসের কথা বলি। এমন সময় আমি কিছু 1-2 মিনিট অনেক সময় দেরি করি, যে যাদের বাকিরা যদি আশেপাশে থাকে চলে আসো। তো আমি ক্লাসে গিয়ে বললাম যে আপনাদের তো 20 জন আসার কথা, মাত্র আসছেন 11 জন। আচ্ছা দেখি আরো 2-3 মিনিট কারা কারা আসে। তখন আহ, এই 2 মিনিটের মধ্যে সবাই চলে আসলো। আসার পরে আমার অফিস রুমে এসে একজন বললো যে স্যার আমরা চলে এসেছি। দেখেন এই সিচুয়েশনে আমরা কি চলে এসেছি বলবো নাকি চলে এসেছিলাম বলবো, বলেন তো, আপনি বলুন। চলে এসেছি। এসেছি কেন বলতেছি, কারণ এটা কারণ মাত্র মাত্র ঘটেছে। আর যদি এমন হয় যে 10টায় ক্লাস শুরু হওয়ার কথা, স্টুডেন্টরা এসে বসে গেছে, 10টা 30 40 হয়ে গেছে, আমি আসতেছি না, তখন স্টুডেন্টরা এসে কি বলবে, স্যার আমরা তো সেই 10টায় এসেছি। এসেছিলাম। তো একটু যদি আইডিয়াটা যদি একটু একটু আগের হয়, ওটা হচ্ছে এসেছিলাম, ওটাকে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর যদি মাত্র হয় ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনি ওই সকল কথা বাদ দিন, কোনো কনটেক্সট নাই, জাস্ট আপনি আমাকে বলতেছেন যে ভাই আই জয়েন্ট, আই জয়েন্ট, আমি বুঝবো যে আপনি জয়েন করেছেন। আর আপনি যদি বলেন আই হ্যাভ জয়েন্ট, ইটস ওকে, তো ওইটাই ঠিক আছে।
এর মানে আপনি জয়েন করেছেন। সো ইংরেজিতে আসলে এটা অত ম্যাটার করে না। ম্যাটার যেটা করে, আপনি যদি লিখে ফেলেন আই হ্যাভ রট, তাইলেই সমস্যা। এইভাবে যদি লিখে ফেলেন তাইলে সমস্যা, কারণ হ্যাভ এর পরে রট হবে না, হ্যাভ এর পরে হবে রিটেন। আপনার প্রশ্নের উত্তর কি ক্লিয়ার করতে পেরেছি আমি? যে এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এটা আইডেন্টিফাই করলাম যে লিখেছি, বলেছি, বলেছে, সে এসেছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট টেন্স মানে হচ্ছে পারফেক্ট যেখানে, হ্যাভ প্লাস ভি থ্রি সেখানে। তো এখন আমরা প্রেজেন্ট যখন, তখন আমরা এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটা নিয়ে আসব। এখন আসেন পাস্ট পারফেক্টে। আমরা আগে পাস্ট পারফেক্ট যেটা, সেটা হচ্ছে কি, আমি চিঠি লিখেছিলাম, এই অংশের ইংরেজি করি। দেখেন, আমি পাস্ট পারফেক্ট হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড। আই হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন। কি লিখেছি? লেটার। আগে, বিফোর। শেষ। এখন সে বলার আগে সে বলেছে, হি টোল্ড। এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য পাস্ট ইনডিফিনিট ফর্ম দিলাম, টোল্ড। এটা হচ্ছে বাকিটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমরা জানি ভি টু। এখন এটা পাস্ট পারফেক্ট, হ্যাড রিটেন। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ রিটেন। শেষ কথা, এত সিম্পল। নাও আমরা ফিউচারের দিকে যাই। ফিউচার পারফেক্ট, এটা আগেই শিওর হয়েছিলাম। এখন আমরা ফিউচার হইলেই উইল দিতে হয়, এটা আগে বলছিলাম। পারফেক্ট হইলেই হ্যাভ দিতে হয়, দিলাম। আর হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে আই উইল হ্যাভ রিটেন। সে আসার আগে, আগের ইংরেজি হচ্ছে বিফোর, আর শের ইংরেজি হি, আর আসা মানে কামস, বিফোর হি কামস। এটা হচ্ছে প্রথমটা ফিউচার পারফেক্ট, আর পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখন আপনি এই যে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয় আর পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়, এই কথাটা মনে রাখার জন্য বেশি টেনশন নেবেন না, এটা মনে না থাকলেও সমস্যা নাই, দরকার নাই। আমার এই টেন্সের এখানে আলোচনা, এই দেখেন, হ্যাভ এর পরে থার্ড ফর্ম পারফেক্ট হয়ে গেছে, হেড এর পরে থার্ড ফর্ম পারফেক্ট হয়ে গেছে, হ্যাভ এর পরে থার্ড ফর্ম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা কেন প্রেজেন্ট? বিকজ হ্যাভ শুধু হ্যাভ প্রেজেন্ট। এটা কেন পাস্ট? বিকজ হ্যাড হচ্ছে পাস্ট। এটা কেন ফিউচার? উইল, উইল এর পরে হ্যাভ, হ্যাভ এর পরে থার্ড ফর্ম, ফিউচার পারফেক্ট। ভাইয়া এইটুকু একটা প্রশ্ন। সে প্রশ্ন করতে হবে, বেশি বেশি প্রশ্ন করবেন ভাই। ফার্স্ট এই যে ফার্স্ট পারফেক্ট এর প্রথম অংশটা যদি ফার্স্ট পারফেক্ট হয়, পরের যে অংশটা এটা কি সবসময় ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা? ইয়েস। আর এখন দ্বিতীয় যে প্রশ্ন, হ্যাঁ দ্বিতীয় যে যে 9 নম্বরের যে প্রশ্নটা, যে ফিউচার পারফেক্ট যদি প্রথম অংশটা হয়, দ্বিতীয় অংশটা কি সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স হবে কিনা? ফিউচার ইনডিফিনিট না, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট, ইয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট। ধন্যবাদ। এটা এই যে বলা, বলার ইংরেজি হচ্ছে টেল এবং সেইড, দুইটাই সেম। হ্যাঁ, সেইডও বলতে পারেন, সমস্যা নাই। তবে সে এবং টোলের একটা পার্থক্য আছে অবজেক্টের বিষয়ে, সেটা নিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আলোচনা বেশি ছড়ায় গেলে আমরা মূল আলোচনার ফোকাসটা হারায় ফেললে মূল আলোচনাটা ক্যাচ করতে পারবো না। এই জন্য টোল সেইড সেমই রাখেন, পরে অন্য একটা সময় আমরা এটা আলোচনা করব। আমি আসলে কি করতে চেয়েছি এতক্ষণ, এতক্ষণ আমি একটা জিনিস, দুইটা জিনিস বোঝাতে চেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট যেটা, সেটার বাংলার রূপটা কেমন, বলেছি, পড়েছি, এছি। আপনি যদি মনে রাখতে চান, সবার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি সেম হবে না, সবাই মনে রাখার ব্যাপার সেম থাকবে না। যে যেভাবে পারেন ভাই মনে রাখতে হবে, আর কিছু না। মানে টার্গেট হলো মনে রাখা। কিভাবে পড়ে মনে রাখবেন সেটা আপনার বিষয়। ক্লিয়ার করে দিয়েছি যে লিখেছি, এছি, এছে, সে লিখেছে, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি এই লিখেছি লাভ ল পর্যন্ত চলে যায়, তাহলে পাস্টে চলে গেছে। আপনি খুব সিম্পল কথা, এতক্ষণ যত আপনি দেখেন, দেখেন লিখি, লিখেছি, লিখ, ছ পর্যন্ত আসেন, আপনি প্রেজেন্টে আছেন। লতে চলে গেছেন, ফিউচারে চলে গেছেন। বতে চলে গেছেন, ফিউচার, সরি, লতে চলে গেছেন, পাস্টে চলে গেছেন। আর বতে চলে গেছেন, ফিউচার। খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন, থাকবো, তারপরে কি দেখেন, থাকবো, সে, আমি চিঠি লিখে থাকবো। তাহলে যতক্ষণ, যতক্ষণ ছ আছে ততক্ষণ প্রেজেন্টে আছেন। যখনই ল পর্যন্ত চলে আসবে, ফিউচারে চলে যাবেন।
আর যখনই ব চলে আসবে, সরি, ল আসলে ফার্স্ট, আর ব আসলে ফিউচার। এটাও আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আমার, প্লিজ। আমি জানি, ধরেন আহ ধরেন আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলতেছেন, হ্যাঁ। ধরেন আমি হেয়ার কাটিং নিয়ে কথা বলি, এখানে অনেক ইয়াং থাকতে পারেন। ব্যাপারটা তো সিরিয়াসলি নেবেন না। আমি আজকে থেকে 10 বছর আগে যেভাবে চুল কাটাতে পছন্দ করতাম, এখন আমি ওইভাবে চুল কাটানো দেখলে আমার মানে রাগ লাগে, বিরক্ত লাগে, খারাপ লাগে। এখন মনে হয় যে ইটস নট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নাও এটা। তো এখন 60 ইয়ার্স এর একজন মানুষের কাছে যদি আপনি অনেক কথা বলেন, কিছু কথা সে এমন ভাবে বলবে আপনার কাছে মনে হবে যে সে ভুল বলতেছে, বাট আলটিমেটলি সে তো দেখেছে, 60 ইয়ার্স এই পৃথিবীটা দেখেছে, সো সে জানে কোন জায়গায় কোন বাগটা আছে। সো ইংরেজি আমি এত বেশি চর্চা করেছি, সো আমি পুরো জানি যে আপনি কোন জায়গায় গিয়ে ধরা খাবেন কোনটা না জানা থাকলে। টেন্সটা যদি ক্লিয়ার না থাকেন, আপনি ইংরেজি পড়ে স্বাদ পাবেন না, মজা পাবেন না। এই জন্য ভাই, একটু বিরক্ত লাগলেও, একটু বোরিং লাগলেও, অপ্রয়োজনীয় মনে হইলো আমার কথা হইলো, প্লিজ আপনি টেন্সটা ভালো করে বুঝেন। এটা আপনার রিডিং, আন্ডারস্ট্যান্ডিং, রাইটিং, স্পিকিং সবকিছুকে এত ইজি করে দিবে, অন্য কোনো টপিক গ্রামারের এত ইজি করে দিবে না। সো ভালো করে বুঝবেন, যারা মাত্র জয়েন করেছেন, যারা কথা বুঝতেছেন না, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, আপনি ভিডিওটা একটানা দেখেন, যদি মিস করেন একবারের জায়গায় 3বার দেখবেন, দেখে টেন্সটা বুঝবেন প্লিজ। এটা হলো আমার রিকোয়েস্ট। এখন আমি পরের ইয়েতে চলে যাচ্ছি, হ্যাঁ। কোথায় চলে যাচ্ছি দেখি, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। পারফেক্ট কন্টিনিউয়াস বোঝার জন্য এইগুলা দরকার আছে, আমরা একটু সামনে রাখি এগুলা। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি। জি ভাই। স্যার আপনার মানে শীটটাতে লেখা আছে আই উইল হ্যাভ ইটেন বাই 10 প্রো, এটা এখানে বাই হবে কেন? আচ্ছা, এখানে আমি বাইয়ের জায়গায় লিখি নাই না। আচ্ছা, ফিউচারে কোনো টাইমের আগে বুঝালে বাইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, বিফোর দিলেও হবে, বাট বাই দিলে বেটার। এখন আমি এই ল্যাঙ্গুয়েজটা শিখলাম কিভাবে সেটা বলি, যে শুধু বই থেকে শিখি নাই, শুধু মানে অন্যকে শুনে শুনে অনেক কিছু দেখেছি। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যখন শিখবেন তখন চেষ্টা করবেন নেটিভদের কাছ থেকে বেশি বেশি শোনার। তো নেটিভরা কিভাবে কথা বলে এটা একটু দেখবেন, নেটিভদের লেখা পড়বেন, দেখবেন ওরা কি বলতে যাচ্ছে। টাইম আসলে ওরা বাই বলে, বইও আমি পড়ছি, বাট আমি বললাম যে নেটিভরা এইভাবে চর্চাটা করে। সো টাইম যদি থাকে, স্পেসিফিক টাইম, আর তার আগে বোঝায় বাই, আর অ্যাকশন থাকলে বিফোর। ঠিক আছে। এখন এখানে ইন, উইদিন আরো অনেক কিছু আছে, বাট আপাতত এই জায়গাতে থাকেন যে ভবিষ্যতে একটা টাইম সীমার আছে, এই সীমার আগে হলে বাই, একটা ঘটনার আগে হইলে বিফোর। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা ভাই? ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক মোটিভেট করে। ওকে। তো আমরা এখন পরের আলোচনায় যাই। আপনি একটু খেয়াল করবেন আমি আসলে কি দেখাতে চাচ্ছি। এইটুকু দেখলে খুব ভালো লাগবে। সরি। আচ্ছা, এখানে দেখেন, আমি বলতেছি কি এগুলো হচ্ছে চলমান চলমান চলমান, এটা হচ্ছে এইগুলো এইটা রাখি একটু, হ্যাঁ। এই 2 ঘন্টা যাবত যখন দিয়েছি তখন এটা আই এম রাইটিং আর হবে না, আই ওয়াজ রাইটিং হবে না, আই উইল বি রাইটিং হবে না, কি হবে? আমি আপনাকে 2টা সূত্র দিছিলাম, একটু মনে করার চেষ্টা করেন। সূত্রটা, প্রথম সূত্র ছিল এরকম, আমি এইভাবে ক্লাসের শেষে লাস্টে 5টা 10টা সূত্র দিব, এই 10টা সূত্রের মধ্যে ইংরেজি সব চলে আসবে। বি প্লাস V3, সরি, বি প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস। পৃথিবীর যেই প্রান্তে এটা দেখবেন মনে করবেন যে এটা কন্টিনিউয়াস হয়ে গেছে।
বি প্লাস আইএনজি মানে বি প্লাস শুধু আইএনজি না, আর একটু স্পষ্ট করে দেই, ভার্বিং। আচ্ছা, আর আরেকটা জিনিস তো আজকে বললাম, হ্যাভ প্লাস ভি থ্রি সমান সমান পারফেক্ট। হ্যাভ প্লাস ভি থ্রি সমান সমান পারফেক্ট। এখন এই জিনিসটার নাম বানাইছি কি, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন, এখানে পারফেক্ট আছে, কন্টিনিউয়াস আছে। এখন যদি কোনো টেন্সের নাম পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে তার মধ্যে কন্টিনিউয়াসের এই শর্তগুলো রাখতে হবে, পারফেক্টের এই শর্তগুলো রাখতে হবে। আচ্ছা আসেন এই শর্তগুলো ফিল আপ করি, এটাকে আমি রাখি, সাথে রাখতেছি। আমি এখানে ইংরেজি করা শুরু করি। আই কন্টিনিউয়াসের শর্ত কি, আইএনজি দিতে হবে আর বি ভার্ব দিতে হবে। আমি একটু বি ভার্বটা পরে দিতে, আচ্ছা আগে হ্যাভ এর পারফেক্টের শর্তে চলে যাই। হ্যাভ প্লাস ভি থ্রি দিতে হবে, আমি দিচ্ছি হ্যাভ, যেহেতু প্রেজেন্টে হ্যাভ দিলাম। আর কন্টিনিউয়াসের শর্তটা কি, আইএনজি দিতে হবে। এখন আর বাকি থাকলো কি, এখানে ভি থ্রি দেই নাই আর বি ভার্ব দেই নাই। এখন আমরা আপনাকে একটু বি ভার্বটা দেখায় নিয়ে আসি। বি ভার্বের থার্ড ফর্মটা কি ছিল, বিন। এখন আমি যদি এই মাঝখানে বিনটা বসায় দেই, পিনটা বসায় দিলে এই শর্ত দুইটাই ফিল আপ হয়ে যাইতেছে, ভি থ্রি হয়ে যাইতেছি, আবার বি ভার্ব হয়ে যাইতেছে। তাহলে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম যদি হয়, আমরা কি বলছিলাম, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম মানে পারফেক্ট, তাহলে এই অংশটুকু পারফেক্ট হইলো। আর বিন রাইটিং, এখানে বি ভার্ব আর তারপরে হচ্ছে আইএনজি, তাহলে এই অংশটুকু হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই প্রথম অংশটুকু মিলে পারফেক্ট আর পরের অংশটুকু মিলে হয়েছে কন্টিনিউয়াস। এই জন্য এটা হইলো কি, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনি পাস্টে যাবেন, এই হ্যাভের জায়গায় শুধু হেডটা বসায় দেন। এখন এই যে আমি হেড কেন শিখাইলাম বা বললাম আপনি বারবার, এর রিজন হলো আপনি একবার শিখবেন আর সব জায়গায় ব্যবহার করবেন। এই আই হ্যাভ বিন এর জায়গায় শুধু আপনি কি করবেন, শুধু হ্যাভটা উঠায় দিবেন, হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আসেন উইল, আমি এটা ইয়ে করি, উইলটা থাকুক, আচ্ছা বিটা থাকুক। তাহলে এখন ফিউচারে গেলে কি হবে, ফিউচারের জন্য উইল নিয়ে আসবো আর পারফেক্টের জন্য হ্যাভ নিয়ে আসবো। পারফেক্টের পরে থার্ড ফর্ম দিলে মানে হ্যাভের পরে থার্ড ফর্ম দিলে পারফেক্ট হয়ে গেল। আর ওই যে বিনের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে হয়ে গেছে কন্টিনিউয়াস। এখন মজার বিষয় দেখেন, এই দুইটার কারণে হয়ে গেছে কন্টিনিউয়াস, বি ভার্বের পরে আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, এই দুইটার কারণে হয়ে যাচ্ছে পারফেক্ট। কারণ পারফেক্ট হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, আর এটার কারণে হয়ে যাচ্ছে ফিউচার। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনি যে কনফিউজড হয়ে যান মাঝে মধ্যে, যে এটা কোন টেন্স হবে, ওইটা কোন টেন্স হবে, এটা পারফেক্ট হয়েছে, তাহলে এখন আমি কি করব, হ্যাঁ রুল তো ভুলে গেছিলাম, রুল মুখস্থ করছিলাম, এখন তো রুল মনে আসতেছে না, আবার একটু শিটটা দেখে নেই, তাহলে রুলটা আবার মুখস্থ করে নেই। এইসব ঝামেলায় আজকে থেকে আর যাওয়া লাগবে না। আপনার সূত্র হইলো যে, প্রথম সূত্র আমি প্রথম দিন বলে দিছিলাম, সম্ভবত লিখি নাই, এটা বলে দিছিলাম যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট, এরকম আমি বলে দিছিলাম। আপনাদের মনে আছে কিনা, যে প্রেজেন্ট ফর্ম, আমরা ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আর আরেকটা ফর্ম আমরা নিজেরা বানাইছিলাম, উইল প্লাস ভি ওয়ান মানে ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। আর বি প্লাস আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ প্লাস ভি থ্রি পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস হইলে বি থাকবে, আইএনজিও থাকবে, ভি থ্রিও থাকবে, হ্যাভও থাকবে। তাহলে আই হ্যাভ বিন রাইটিং, আই এম রাইটিং। আচ্ছা এখন মনে করেন যে এই জিনিসটা আপনি দেখতেছেন না, মনে করেন আমি একটু কালো করে দেই। ওকে, এই জিনিস আপনি দেখতেছেন না, আপনি কি দেখতেছেন, এই জিনিস।
আই হ্যাভ বিন রাইটিং, আই এম রাইটিং, আই হ্যাড বিন রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল হ্যাভ বিন রাইটিং, আই উইল বি রাইটিং। এই যে দুইটা সেন্টেন্স স্ট্রাকচার আমি ব্যবহার করলাম, এই দুইটার বাংলা হুবহু সেম। এই দুইটার বাংলা কি? হুবহু সেম। তাইলে ভাই এত কাহিনী করলাম কেন? কাহিনী হইলো আপনি যদি এখানে ফর 2 hours দেন, সুন্দর, আই এম রাইটিং ফর 2 hours, কথাটা লেখা যাবে না, ভুল, গ্রামাটিক্যালি ভুল। রাইটিং ফর 2 hours লেখা যাবে না। আই ওয়াজ রাইটিং ফর 2 hours লেখা যাবে না। আই উইল বি রাইটিং ফর 2 hours লেখা যাবে না। লিখতে হবে কি? আই হ্যাড বিন রাইটিং ফর 2 hours, আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 hours। আমি এটাকে ক্লিয়ার করতে পেরেছি। বাংলা কিন্তু সেম, এটার বাংলা সেম, হ্যাঁ। শুধু জি শর্তটা হলো, যদি সময়ের উল্লেখ করতে চান, আপনি সময়ের উল্লেখটা করবেন এই হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন এর সাথে। উইচ মিনস পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখটা থাকে, আর জাস্ট কন্টিনিউয়াস যেটা, সেটাতে সময়ের উল্লেখ থাকে না। এখন বাদবাকি যা সবই সেম। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই, আই এম টকিং, এর বাংলা হচ্ছে আমি কথা বলতেছি। আই হ্যাভ বিন টকিং, এর বাংলা আমি কথা বলতেছি। আচ্ছা, এখন তাহলে আমি টাইম তো উল্লেখ এখানে করি নাই, এই যে দুইটা বললাম, এই দুইটা মানে কি একেবারে সেম? হ্যাঁ, একেবারে সেম, তবে এখানে কিছু ব্যাপার আছে। যদি কেউ এই ল্যাঙ্গুয়েজে কথা বলে আই হ্যাভ বিন রাইটিং, কিন্তু পরে সময় উল্লেখ করে নাই, তারপরেও এটা মাথায় আপনার রাখতে হবে যে আচ্ছা, এখানে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, উল্লেখ করা নাই কিন্তু সময়ের ব্যাপার আছে। আমি বললাম যে আই হ্যাড বিন রাইটিং, তাহলে আপনি বুঝে নিবেন যে এখানে বেশ দীর্ঘ সময়ের কথা বলতেছি। আর আই ওয়াজ রাইটিং মানে আমি কথা লিখতেছিলাম, এটা অনেকক্ষণের ব্যাপার না, কিছুক্ষণের ব্যাপার হইতে পারে। অথবা এটা আমি উল্লেখ করতে চাইতেছি না যে কতক্ষণ, বাট আই হ্যাড বিন রাইটিং মানে হলো আমি 2 ঘন্টা যাবত বললেও মানে হলো যে আমি কিছুক্ষণের কথা বলতেছি, না বললেও কিছুক্ষণের কথা বলতেছি। এটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি এই জায়গায় আসতেছি আবার। এখন মনে করেন যে এই যে পাস্ট পারফেক্টের কথা বললাম, যে আমি চিঠি লিখেছিলাম সে বলার আগে। এখন আমি সে বলার আগের কথাটা বাদ দিই, কালো করে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। খুব ভালো করে ভাই ঠান্ডা মাথায় শুনবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন প্লিজ। আমি এটা যেহেতু বিফোরের বিষয়টা মুছে ফেলছি, তাহলে এটাও মুছে ফেলতে হবে। এখন বাকি থাকলো আই হ্যাড রিটেন এ লেটার। আর এই আমি চিঠি লিখেছিলাম এর একটা ইংরেজি পাচ্ছি কি? আই হ্যাড রিটেন এ লেটার। আর আরেকটা ইংরেজি পাচ্ছি আই রট। তাহলে এখন কোনটা বলবো? আপনি যদি বলেন আই রট, এর অর্থ হবে আমি চিঠি লিখেছিলাম। আর আই হ্যাড রিটেন এ লেটার যদি বলেন, আর বাকি অংশ যদি নাও বলেন, আই অ্যাজ অ্যান অডিয়েন্স, আমি শ্রোতা হিসেবে এটা বুঝবো যে এখানে আরেকটা ঘটনা আছে, হয়তো আপনি উল্লেখ করতেছেন না, এই সেন্সটা আছে। এই হইল ওভারঅল টেন্সের আলোচনা। শুধু ভার্ব নির্ভর আলোচনা করলাম, ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করব এটার উপরে। এর বাইরে কিছু আলাদা রুল আছে। কিরকম? ধরেন অলরেডি যদি হয়, এটা সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এটা একটা আলাদা নিয়ম, এগুলা নিয়ম দিয়ে ইংরেজি শেখা ঝামেলা, এটার এই নিয়মগুলো আমি শেখাবো না। এই নিয়মগুলোর দরকার নাই, এই নিয়মগুলো দিয়ে লাভ নাই, হ্যাঁ। হ্যাঁ, আপনার হাতে সময় আছে, বা আপনি ইংরেজি চর্চা করতেছেন, আপনি একদম ফাইন টিউনিং করতেছেন, মানে একেবারে পারফেকশন নিশ্চিত করবেন, আপনি এই তথ্যগুলো রাখেন। বাট বেসিক জায়গাগুলো দেখেন আমি ভার্বটাকে কিভাবে ব্যবহার করতেছি। এখন আসেন আমি সবগুলো টেন্সকে একসাথে লেখি। কিভাবে লিখতেছি? প্রথমেই টেন্সকে লেখা মানে হলো ভার্বের যত ধরনের ব্যবহার আছে সেটা বলতেছি অ্যাজ আ ভার্ব, মানে সেন্টেন্সে সে ভার্ব হিসেবে থাকবে, এবং তার টোটাল কত ধরনের ব্যবহার আছে। তাহলে আমরা এই রাইটটাকেই নেই। রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, আই রাইট। তার পাস্ট ফর্ম হচ্ছে রট, তাহলে আই রট, সরি। তার ফিউচার ফর্ম হচ্ছে
উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তিনটা পাইলাম। নাও কন্টিনিউয়াস বানাবো, আই এম রাইটিং, সরি আই এর কারণে এম দিছি, হি হইলে ইজ হইতো, আই ওয়াজ রাইটিং। তারপরে আমরা ফিউচারে চলে যেতে, ফিউচার হলে উইল, উইল মডাল, মডালের পরে বি হয়, মানে বেস ফর্ম হবে আই উইল বি রাইটিং। নাও আমি প্রেজেন্ট পারফেক্ট বানাবো, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। তারপরে কি হবে, পাস্ট পারফেক্ট হ্যাড, আই হ্যাড রিটেন। তারপরে আমি কি বলবো, ফিউচার উইল নিলাম, উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, সো হ্যাভ, হ্যাজ এর যে ভার্ব আছে এটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ, তাইলে আই উইল হ্যাভ রিটেন। এরপরে আমি কি বলবো দেখেন, সেটা হচ্ছে আই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং। তারপরে কি, আই হ্যাড বিন রাইটিং। তারপরে হচ্ছে আই উইল হ্যাভ বিন রাইটিং। এর বাইরে যদি কেউ ভার্ব বসানোর দুঃসাহস দেখান, আপনি ভুল করবেন। এই হচ্ছে টোটাল 12 ভাবে আমরা ভার্বগুলোকে প্রকাশ করব। কি করলাম দেখেন, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ফর্ম, ফিউচার ইনডেফিনিট। আপনি যদি ইংরেজি শিখতে চান আর কনফিউজড হয়ে যান, ভাই 2 মিনিট সময় নিয়ে এটা এটা জপবেন। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডেফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ফর্ম মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, একটু চার্জ কমে গেল, আমি একটু চার্জার লাগাই। উইল প্লাস বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, এটা আমরা এটাও বলেছিলাম, প্রয়োজনে খাতায় লিখে ফেলবেন। তারপরে দেখেন, আইএনজি 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 আইএনজি, 6টা আইএনজি পাইলাম, তার মানে 6টা চলমান আছে এখানে। মানে চলমান কেন শিওর হব তার আগে, মানে চলমান শিওর হইতে হলে তার আগে দেখবো বিভার্ব আছে কিনা। হ্যাঁ, বিভার্ব আছে, এম রাইটিং, ওয়াজ রাইটিং, উইল বি রাইটিং। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, উইল বি, উইল আছে, আর বি প্লাস আইএনজি আছে, ফিউচার কন্টিনিউয়াস। এখন আছেন হ্যাভ এর পরে থার্ড ফর্ম, হ্যাড এর পরে থার্ড ফর্ম, হ্যাভ এর পরে থার্ড ফর্ম, হ্যাভ এর পরে থার্ড ফর্ম, হ্যাড এর পরে থার্ড ফর্ম, হ্যাভ এর পরে থার্ড ফর্ম। পারফেক্ট, পারফেক্ট 6টা পারফেক্ট। প্রেজেন্ট, হ্যাভ যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড যেহেতু পাস্ট, পাস্ট পারফেক্ট, উইল যেহেতু আছে আর তারপরে হ্যাভ আছে, আবার হ্যাভ এর পরে থার্ড ফর্ম আছে, তাহলে এটা ফিউচার পারফেক্ট। আর হ্যাভ এর পরে থার্ড ফর্ম পারফেক্ট, বির পরে আইএনজি কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড পাস্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন রাইটিং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল ফিউচার, হ্যাভ প্লাস ভি থ্রি পারফেক্ট, বিন প্লাস আইএনজি কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ডান। টেন্স নিয়ে ঝামেলা এতটুকুই, এর বেশি ঝামেলা নাই। এখন কেউ যদি আই রটের জায়গায় লিখে ফেলে আই ওয়াজ রট, দ্যাটস দ্য প্রবলেম। এখানে এটা করা যাবে না। এই যে পুরো ব্যাপারটা যারা ক্লিয়ার হয়ে গেছেন, তারা নিশ্চয়ই এগুলো শিখেছেন, বি ভার্ব চিনেছেন, হ্যাভ ভার্ব চিনেছেন, ডু ভার্ব চিনেছেন, মডাল ভার্ব চিনেছেন। আর যারা এগুলো চিনেন নাই, তারা এগুলোও ভালোভাবে চিনবেন না। যদি এমন হয় যে হ্যাঁ বুঝতেছি কিছুটা আবার কিছুটা বুঝতেছি না, তাহলে হবে না, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। টেন্স ছাড়া ইংরেজি নাই। এরপর আমরা যখন ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো, টেন্স চলে আসবে। এরপরে যদি আমরা নেরেশন নিয়ে কথা বলি, টেন্স চলে আসবে। কোথায় গেলে টেন্স নাই? সাবজেক্টের পরে ভার্ব আছে মানে টেন্স আছে। এখন যারা এই গ্রামার অত ভালো বুঝে না, তারা অনেক সময় বুঝেই না যে সে ইংরেজিতে কোথায় ভুল করতেছে। ফর এক্সাম্পল দেখেন, আই টোল্ড হিম, টোল্ড তো বলা, আই টোল্ড হিম মানে আমি তাকে বলেছিলাম আমি আসবো। এবং আসবোর ইংরেজি কি জানেন? আই উইল কাম, আমি আসবো। কিন্তু টেন্স নেরেশন পড়ে না, এই জন্য সে বলতে, আই টোল্ড হিম আই উইল কাম, এটা সে মনে করবে এটা তো ঠিকই আছে, কিন্তু সে নেরেশন পড়লে জানতো যে প্রথম সেন্টেন্সটা যদি কি হয়, পাস্ট হয়, তাহলে পরের সেন্টেন্সটা আর ফিউচার করা যাবে না। আই টোল্ড হিম আই উড কাম, এই উইলের জায়গায় কি হয়ে যাবে, উড কাম। এখন যদি আমি কেউ বলে যে ভাই আপনি লিখছে এইভাবে, আমি বলছি ভাই আপনার সেন্টেন্সটা তো ভুল, তখন বলে কি, কিসের ভুল দেখান তো, কই ভুল? আই উইল কাম, আমি আসবো, ফিউচার হইলেই তো উইল দিতে হবে।
কিন্তু না ভাই, এটা পাস্ট, এই জন্য এটাকে উইল না দিয়ে দিতে হবে আই উইল। আমি আসবো কথাটা কিন্তু অতীতে বলেছিলাম। এটা হচ্ছে ন্যারেশনের ঘটনা। সো ন্যারেশনটাও, যদিও বেসিক লেভেলের ইংরেজি জানতে হলে ন্যারেশন ইজ নট নেসেসারি, বাট আমরা পূর্ণতা দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিং এ আমরা ন্যারেশনের আলোচনা এই কোর্সে রেখেছি। ন্যারেশনের আলোচনাটা যদি কারো কাছে খুব বোরিং মনে হয়, খুবই ঝামেলাপূর্ণ মনে হয়, তাহলে আপনাদেরকে বলবো একটু ওয়েট করেন, ন্যারেশন দেখবেন কত সহজ এবং কত সুন্দর। ইংরেজি জিনিসটাই আসলে সুন্দর। এই হচ্ছে 12টা টেন্সের পূর্ণাঙ্গ আলোচনা। আপনারা এখান থেকে যত পারো প্রশ্ন করতে পারেন, যত পারেন প্রশ্ন করতে পারেন। আমি একটু এর আগে 1 মিনিট একটু সামারাইজ করে ফেলি, তারপরে রেকর্ডিংটা অফ করে দিব, তারপরে আপনাদের সাথে টেন্স নিয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো আমরা যদি টেন্স নিয়ে সংক্ষেপে কথা বলি, তাহলে আমাদেরকে টেন্সের সংজ্ঞাটা বলি। টেন্সটা হচ্ছে ভার্বের যে ডিফারেন্ট রূপ হয় সময়ের প্রেক্ষিতে, সময়ের সাথে সাথে, ওইটাই হচ্ছে টেন্স। এই নর্মালি টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা টেন্স আবার কয় ধরনের আছে? 3 ধরনের: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, সরি 4 ধরনের: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। আর এই দুইটার ব্লেন্ড করা আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইগুলাকে যদি আমরা একসাথে করে ফেলি, তাহলে 3 4 12, টোটাল 12টা টেন্স আছে। এর মধ্যে ইনডিফিনিট, ইনডিফিনিটের সূত্র হলো যে প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস এর সূত্র হলো যতটা কন্টিনিউয়াস টেন্স এই পৃথিবীর বুকে আছে সবগুলোতে ভার্বের সাথে আইএনজি দিতে হবে আর তার আগে বি ভার্ব দিতে হবে। যতটা পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটার কি করতে হবে? ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, তার আগে হ্যাভ ভার্ব দিতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসের সূত্রও থাকবে, পারফেক্টেরও সূত্র থাকবে। আর এর বাইরে বাংলায় যদি আমরা খেয়াল করি, তাহলে 1 থেকে 6 এগুলো আলাদা আলাদা, কিন্তু 7-এ গেলে একটু ভিন্ন। এই 1 থেকে 7টাই হচ্ছে বাংলায় ভিন্ন। 8-এ যাওয়ার পরে আমরা দেখতেছি যে এই লিখেছিলাম আর এই লিখেছিলাম দেখতে একই, কিন্তু ইংরেজিতে ভিন্ন, কারণ শর্ত ভিন্ন। আর ফিউচার পারফেক্টে যদি যাই, তাহলে লিখবো যেটা, এই যে আমি চিঠি লিখবো, খুবই সিম্পল। এই জন্য ফিউচার ইনডিফিনিট কে ফিউচার সিম্পল বলে, পাস্ট ইনডিফিনিট কে পাস্ট সিম্পল বলে, প্রেজেন্ট ইনডিফিনিট কে প্রেজেন্ট সিম্পল বলে। কিন্তু চিঠি লিখে থাকবো মানে একটা আইডিয়া আছে যে কাজটি কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাবে, এই জন্য এটা পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্স হলেই কি করতে হবে? ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বাংলা যে তার রূপ যেটা, হ্যাঁ, সেটা একই রকম, কিন্তু ইংরেজিতে জাস্ট এম এর জায়গায় হ্যাভ হয়ে যাবে, এম এর জায়গায় হ্যাভ বিন হয়ে যাবে, হ্যাঁ। আর ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে তার সাথে সময়ের একটা ব্যাপার চলে আসবে, কতক্ষণ ধরে কাজটি চলতেছে অথবা কবে থেকে কাজটি চলতেছে। সো এটা যদি থাকে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা না থাকলে কন্টিনিউয়াস। আর মনে হয় না কিছু বলা লাগবে। তো সব মিলিয়ে টোটাল 12টা টেন্স আমরা এখানে দেখে গেলাম। আপনারা এটা একটা স্ক্রিনশট নেন, এই স্ক্রিনশট নিয়ে আর এখানে কোনটা কোন টেন্স এটা একটু লিখবেন। আর আমি আরো কিছু কোয়েশ্চেন দিব, কিছু ট্রিকি কোয়েশ্চেন, আর আমি গ্রুপে আপনাদেরকে বলে দিব কিছু হোমওয়ার্ক, এগুলো একটু করবেন। আর এই ফাইলটা আপনাদেরকে দেওয়া আছে, দেখেন আমি এইগুলাতে যাই নাই, হ্যাঁ, এগুলো হচ্ছে টেন্সের বইয়ের টাইপের আলোচনা, হ্যাঁ। এগুলা নিয়ম রক্ষার্থে আলোচনা করতে হয়, বাট আমি যে নিয়মগুলো বললাম সেগুলো যদি ভালো করে বুঝেন, এই নিয়মগুলো পড়তে আপনার তেমন একটা ব্যাক পেতে হবে না। একটু ভালো করে 5-10 মিনিট একটু দেখে নিবেন। আর ইভেন এখানে কিছু ভুল টুল থাকলে এগুলো কারেক্ট করে নিবেন, নিয়ে টেন্সের সাথে সুখের সংসার গড়ে তুলুন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, এখন রেকর্ডিং শেষে আপনার সাথে কথা বলবো।